কি ধরনের অত্যাচার অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়তত্ত্ব স্বৈরাচার শাসন বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ, মরে যাচ্ছি সব, কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টে 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক
ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল ৭১ মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে ৭৫ আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে ১৯২৪ সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক, দেশ কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের মধ্যে এরকম ছিল। কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে, যেভাবে চলতেছে, মনে হয় দেশের মধ্যে একটা লুটতরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে পরিস্থিতি বাংলাদেশে 72, 73, 74, 75-এ কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ম্যানমেড দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি, দেখেছি। এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না, এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো, কিন্তু কেউ এটা শেয়ার করতাম না। আফটার অল এগুলা মানে গোপনে বলা হতো, গোপনে গোপনে আলোচনা করা হতো। তো 75-এর যে ঘটনাটা ঘটে, এটা আগে থেকে কল্পনা ছিল। তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাকশাল করে, তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো। আর আমি বলি, আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। আর তখন আমার চাকরিও নাই, বাইরে, মানে অবস্থা, তারপর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ব্যস্ত ছিলাম। তবে ক্যান্টনমেন্টে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম। মোস্টলি আমার ইউনিট ছিল টুফিল্ড, তখন টুফিল্ডের সিও ছিল রশিদ, যে 15 আগস্টে ছিল, সেই রশিদের সাথে আলাপ সালাপ করতাম, আমার জনের সাথে আলাপ করতাম। আর ইউনিটে যেতাম কোনো অর্ডার টর্ডার নিয়ে, যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে, এটাই ছিল। খুব একটা মানে সন্তোষজনক ছিল না। পয়সা করি নাই, ব্যবসা করতে তো পয়সা লাগে। অনেক বন্ধু বান্ধবের কাছে গেছি যারা ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল, তাদের কাছে সাহায্য চাইছি, খুব একটা মানে আশাবাঞ্ছক সাহায্য পাইনি। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করতেছিলাম, দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম। তো রশিদ আবার একটু কথাটা কম বলে, চাপা, সে বেশি কথা বলে না। তো বলার সময় বললো যে, তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আমি যে, না, ঢাকাতে আছি। তো সপ্তাহখানেক আগে 15 আগস্টে তখন বললো যে, ঠিক আছে, ঢাকায় থেকো। তো আমি তখন বুঝতে পারি নাই, তখন কি আমি ভাবছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতেছি, হয়তো উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন, এই জন্যই বলতেছে ঢাকায় থাকতে। তারপরে আমি ভুলে গেছি, আমি নিজের কাজে টাজে ব্যস্ত। 15 তারিখে রশিদ হন্য হয়ে আমাকে খুঁজতেছে। সে আমি যেখানে থাকি, আমার শ্বশুর বাড়িতে, সে জায়গায় সে চিনে। আর ছিল দুপুরবে একবার, আমাকে পায়নি, কথাটা তো বলে চলে গেছে। মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে। সারাদিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম, এমন সময় আমার এক শালি ফোনে ছিল, সে বলে যে, ধরেন ধরেন, উনি আসতেছে, বলে আমাকে ফোন দিল। দেখলাম যে অপর দিকে মেজর নূর। তো মেজর নূর সাথে শাহরিয়ার আছে। স্যার শাহরিয়ার, আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই, আপনি কি আছেন? হ্যাঁ আছে, আসো। ওরা চিনে আমাকে, জানে আমার কোথায় থাকি, তাও জানে। তারপরে শাহরিয়ার এবং নূর
তারা মানে আশেপাশে কোথায় ছিল, 5-10 মিনিট পরে তারা আসলো আমার শ্বশুর বাড়িতে, ওরা চাটা খাইলো, মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলে নাই, বলছে স্যার আমরা একটু এক জায়গায় যাবো, মানে আপনি আমাদের সাথে আসেন। তা আমি বলি, ঠিক আছে, আমি এটাও তো সিরিয়াসলি কিছু নেই। তো যেহেতু আমি এখন যাব, আমার শ্বশুর বাড়ির লোকজন ওদেরকে বোঝানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ, হাসপাতালে আছে, তাদেরকে আমরা দেখতে চাইতেছি। তো আমি বলছি, ঠিক আছে। মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বলল, স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে? আমি বললাম যে আছে, একটা কোথায় আছে, ওদের খুঁজে বের করতে হবে। ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে, কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে, এই নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা। তখন ওদের সন্দেহ হলো আমরা অন্য কোনো কিছু কোনো একটা মিশনে যাচ্ছি, আমাদেরকে যেতে দেবে না, এই বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে। তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে, নাটকে একটা ইউনিফর্মের দরকার, আমাদের কাছে কাছে নাই, এই জন্য চাইছিলাম, ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন। এটা মানে কাহিনী এমন ভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না। তারপরে বললো যে স্যার আপনি যদি না যেতে চান, ঠিক আছে আমরা চলে যাই। জানো আমি যাব, তবুও আমি কতটা, আমার ওয়াইফ আমার ধরে রাখছে, আমাকে যেতে দেবে না, আমার শাশুড়ি, এরা, তবু আমি, যেহেতু আমি কমিট করেছি, কারণ ওদের সাথে বন্ধু, আমি যাব। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর, বয়স্ক মানুষ, প্রাক্তন ইঞ্জিনিয়ার। উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছেন রাশেদকে যেতে দাও, কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে, সে এমন কোনো কাজ করবে না যাতে মানে খারাপ কিছু হয়, ভালো যদি কিছু করতে যায় ভালোর জন্যই করতে যাইতেছে, তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে। তারপর সেখান থেকে চলে আসলাম। আসার পরে পথের মধ্যে তখন শাহরিয়ার একটা ফক্সওয়াগন গাড়ি ছিল, শাহরিয়ার গাড়ি চালাচ্ছিল, আমি আর নূর পাশে। শাহরিয়ার কথা বলছে, শাহরিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্বান মনে করে, লম্বা চোড়া লেকচার দিতে লাগলো, দেশে এই অবস্থা সে অবস্থা, এগুলো আমি অলরেডি জানি। তখনও পুরাপুরি সে বলছে কিছু না কিছু একটা করতে চেষ্টা করছে, এরকম একটা ভাবখানা পেলাম আর কি। তখন শাহরিয়ারের বাসায় আসলাম, সেখানে দেখলাম যে মেজর ডালিম আছে। মেজর ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো, হুদা আসলো, এদের সবার সাথে পরিচয়। খিদা লাগছে খুব, ওই যে শাহরিয়ারের বাসায়, ওখানে আমরা রাত্রে খেলাম। খাওয়ার পরে মতো রাত্রে 10টার দিকে তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে, তবু আমি ডিটেল কিছু জানি না। আমরা সবাই মিলে, ডালিম এবং শাহরিয়ার দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে। তখন কুর্মিটোলা এয়ারপোর্ট অ্যাবান্ডান্ট, 10 বছর থেকে পয়সার অভাবে এটার কাজ আর অগ্রগতি হতে পারেনি। সেই একটা খালি জায়গাতে রাত্রেবেলা আমরা ওখানে বসে আছি। অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর জয়দেবপুর থেকে 16 বেঙ্গলের আসার কথা, লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। 1 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, আসে না। ইতিমধ্যে রশিদ আসছে একবার, রশিদ আসে আমাকে দেখে খুব খুশি, আমার একবারে মানে হাত শেক করে বলে যে থ্যাংক ইউ, তুমি আসছে। আমি তা রশিদ কিন্তু আমার শ্বশুর বাড়িতে গেছিল দুপুরে, আমাকে খোঁজার জন্য পাইনি। সারাদিন সে হন্যে হয়ে আমাকে খুঁজতেছে। এই জন্য যে টু ফিল্ড আমার হাতে গড়ালো, টু ফিল্ড যুদ্ধের সময় আমরা একত্রে ছিলাম, টু ফিল্ডের সবাই আমার প্রতি লয়াল, আমি তাদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে, এই জন্যই সে আমাকে খুঁজতেছিল। তারপরে বললো যে আমি হ্যাপি তো তুমি আসছো। তো আমি বললাম স্যার আমি এখনো কিচ্ছু জানি না, কি আমরা সব কিছু জানতে পারবা, থাকো সবার সাথে, আমার সাথে এসে চলে গেছে, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড দ্য হোল ডে। রশিদ চলে গেছে। আমরা ঘন্টাখানিক ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে 16 বেঙ্গল আসতেছে না, এখন চিন্তা করতেছে ওয়েদার, কারণ 16 বেঙ্গল ইজ এ ইনফ্যান্ট্রি ইউনিট, বিগ ইউনিট। আর বাকি আমাদের যে লান্সার্স এবং আর্টিলারি, ওরা অল্প 200-300 লোকজন, ওইদিকে এত বড় একটা অপারেশন করা যাবে কিনা, এই জন্য 16 বেঙ্গলের আমাদের দরকার ছিল। কিন্তু আমরা 16 বেঙ্গল যত আসতে পারে নাই, তো আমি চিন্তা করতেছিলাম আমরা কি ওয়েদার উই শুড অ্যাবান্ডন ইট, কারণ এখনো সময় আছে, আমরা নিজের নিজের জায়গায় চলে যেতে পারবো, কেউ কিছু বলবে না। তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না, আমার মনে হয় উই আর কমিটেড, এই খবর গোপন থাকবে না, আমরা যা আছি এদিকে আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস ছিল মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা সফল হব। তখন সবাই বলে যে ঠিক আছে লেটস গো। তো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম। ফার্স্ট বেঙ্গল না, ফার্স্ট বেঙ্গল লান্সার্স, যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট। ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হইলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পাশে, ওখানে সংলগ্ন ওই জায়গাতেই, ওখানে সব জমা হইতেছে। টু ফিল্ড
টু ফিল্ড আর্টিলারি ওখানে আসছে, ওর আমরা ওখানে গেলাম, সব লোকজন ভর্তি এদিক ওদিক যেতেছে, তখনও বুঝতে পারি নাই কি হইতেছে। এক পর্যায়ে রশিদ আসলো, ফারুক আসলো, ওরা আলোচনা, বুঝতে পারলাম যে সেই রাত্রে কিছু একটা হতে যাচ্ছে, তখনও ডিটেল জানি না। তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো কি হবে, কে কার পরে কার দায়িত্বে কি থাকবে, এসব ব্রিফ করা হলো। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা, নিয়ে আসা। তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো, যেমন মুজিবের বাসা, সানিয়াবাতের বাসা, রেডিও স্টেশন, শেখ বনির বাসা, এই কয়টা টার্গেট। কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা, এর বেশি আমরা টার্গেট দিতে পারি না, হয়তো আরো টার্গেট নেওয়া যায়, তো আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত, কিন্তু এর বেশি আমরা নিতে পারি না, অতএব টার্গেট কাটছাট করে এই 4-5টা নেওয়া হলো। তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিমকে। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না, তার অন্য কোনো কারণ থাকতে পারে আমি জানি না, সে একটু অপারগতা দেখা দিল। কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট, এই জন্যই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল। আরেকটা কারণ হলো, মুজিবের বাসায় যে গার্ড, মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল, মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল, সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির, কুমিল্লা থেকে আসছে। সে আর্টিলারির লোকজন, যারা ডালিমের ইউনিট, ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে, অতএব ওরা ডালিমকে চিনে, ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে, এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল। কিন্তু ডালিম অপারগতা বললো যে না, আমার ওখানে একটু অসুবিধা আছে, আমি যেতে পারবো না, আরো অনেক আছে, আমি ওদের ডিটেল যেতে পারি না। তখন নেক্সট পরবর্তী হলো হুদা, মেজর হুদা ছিল, হুদাও ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল, ফার্স্ট আর্টিলারির অ্যাডজুটেন্ট ছিল, সেও খুব পপুলার অফিসার। তখন হুদাকে বললো, হুদা রাজি হলো, ঠিক আছে আমি যাব। কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে, যাতে তাদেরকে নিজেদের পক্ষে নেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট। তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো, হুদা গেল, হুদার সাথে আরো 2-1 অফিসার ছিল। তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে, সেরনিয়াবাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন, ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য, ডালিমের আন্ডারে। ডালিমের আন্ডারে আবার 2টা গ্রুপ ছিল, একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে, পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবাতের বাসায়, আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে, আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম। তো আমাদেরকে ব্রিফ করা হলো, ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিল। ফারুকও খুব একটা ভালো বাংলা বলতে পারে না, যতটুকু পারে ওটা বক্তৃতা দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে, এটা আমরা সহ্য করতে পারি না, আজকে আমাদের এটা কিছু করতে হবে, এবং সবাই এখন আমরা আছি। তারপরে সবাইকে হাতিয়ে টাতে দেওয়া হলো। আমার ইউনিফর্ম ছিল না, মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল, কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না, ওটা পড়লাম। তারপরে আমরা সব রেডি হয়ে, অনেক কাহিনী আছে, অত লম্বা চড়া কাহিনীতে আমি যেতে চাই না। তো আমার মনে হয় 4টার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টাখানিক আমরা 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করেছি। আমরা আমাদের মনে হয় মুভের সময় ছিল 3টা বাজে, আমরা অলরেডি ডিলে হয়ে গেছি। আমরা 4টার দিকে রওনা দিছি সবাই। সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে, তারপরে আমরা ট্রাকের মধ্যে, আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো, রেডিও স্টেশন 2টা ট্রাক দেওয়া হলো, তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে 30-40 জন লোক করে ওরা ঠাসাঠাসি ভাবে ছিল, এবং এই ট্রাকগুলো মোস্টলি টু ফিল্ডের এবং ফার্স্ট লান্সারদের। তারপরে সারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে, মেজর সারিয়ার ছিল, সারিয়ার আন্ডারও 2-3 ট্রাক ছিল। তো সামনে ছিল ডালিম, আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম, পিছনে পিছনে ট্যাঙ্ক গুলো আসলো একটা একটা করে। অনেক কাহিনী আছে, এটা আমার ডিটেল যেতে চাই না। আবার কোনো বাধা বিপত্তি আমরা পাই নাই, আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু কিছু হয় নাই, কারণ সবাই একটু আশ্চর্য যে এটা কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আরেকটা জিনিস হলো, সেদিন
ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে, ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন এক্সাক্ট কনভোকেশন কিছু যাওয়ার কথা। তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে। তা আমরাও গেলাম। আমাদের সামনে ছিল ডালিমের পেছনে, তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের 2টা ট্রাক লোকজন তার দায়িত্বে, তারপরে 2টা ট্রাকের দায়িত্বে আমি ছিলাম। তো আমার টার্গেট, প্রত্যেকের টার্গেট আলাদা বলা আছে। তারপর বাকিরা ট্যাঙ্ক গুলো তাদের দায়িত্ব দেওয়া হলো, কেউ এয়ারপোর্টে, কেউ মানে সেই ইয়েতে কি জানি বলে মিরপুর রোডের ওদিকে, কেউ বঙ্গভবনের ওদিকে, তারপরে কেউ আহ আহ জয়দেবপুর রাস্তা ওটা কি মানে এয়ারপোর্টের রাস্তার ওদিকে, ঢাকা ময়মনসিংহ রোড ওদিকে স্থাপন করা হলো। অত ডিটেল ওগুলো আমি তখন জানতাম না। আর শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনে জন্য পাঠানো হলো, কিন্তু ট্যাঙ্ক পরে আসছে। আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম। তখন মনে হয় ভোর, তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না, আমরা তো ঘড়ি ধরে এসব করতে পারতেন না, সময় জ্ঞান খুব একটা ছিল না, তখন অন্ধকার ছিল। অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। তারপরে যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময় প্রথম মনে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল, যে শাহরিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল, কারণ লোকজন ওটাকে ধাক্কা দিয়েছে। ওটা কাছে টার্গেটের কাছে চেষ্টা করা হলো। আমার ট্রাক যখন আসলো আমি আমার লোকদেরকেও বললাম যে যাই ওদেরকে হেল্প করো। কিছুক্ষণ পরে হেল্প করে 5-10 মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না। আমি আবার এদিকে আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। অতএব আমি ডালিমকে বললাম আমি আমার টার্গেটে চলে যাই, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। ডালিম বলে যা তুমি চলে যাও। তো ওই 7-এর মধ্যে 2 ট্রাকে যা পাইছি 2 ট্রাকের মধ্যে ভরায় আমি আবার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি। এর মধ্যে শাহরিয়ারের লোকজন এবং আমার লোকজনের মধ্যে কিছু একটা মিক্স হয়ে যেতে পারে, এরা সবাই কিন্তু আর্টিলারি লোকজন। তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশন গেলাম 2টা ট্রাকে। আমার আগে ইনস্ট্রাকশন ছিল প্রথম ট্রাক লোকজন মানে 20-30 জন লোকজন যারা আছে, প্রথমে তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নেবে। দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে, আমরা ভিতরে যাব। তো আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি, মানে সময় নষ্ট কর না। অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে, এখন আমাদের সময় নষ্ট করার সময় নাই। তারপরে অলরেডি আলো এসে যেতেছে। আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন। আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমওডিসির বা পুলিশের কিছু গার্ড ছিল 7-8 জন। ওরা তো অ্যাকচুয়ালি ভয়, মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে। আমি ওদেরকে যাবেন, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, মিলিটারি হ্যাজ টেকেন ওভার। ওদের থেকে হাতিয়ারগুলো আমার একজনকে বললাম হাতিয়ারগুলো নিয়ে নাম, ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসায় রাখলাম। ওরা তো একবারে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতেছিলাম যে তোমাদের কোনো চিন্তার কারণ নাই, তোমরা আরামে বসে থাকো। সামনে একজন গার্ড রাখে দিলাম। তো আমার লোকজন দিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যায় ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মানে 6:30টার দিকে খোলে, এর আগে কিন্তু খোলে না। কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল, 2-4 জন টেকনিশিয়ান, বেশি লোকজনও ছিল না। তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল। তো ওদেরকে আমি এক্সপ্লেন করলাম যে মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আর্মি হ্যাজ টেকেন ওভার, আপনাদের কোনো চিন্তা নাই, আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি। ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল, সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্যই আমাকে আমি বলেছি আমি রেডিও স্টেশন যাবো, যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা। ওই রুমে আমাকে নিয়ে গেল। আর আমার একজন সুবিধা ছিল, ওদেরকে বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে রাখেন, কেউ যেন কোনো যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে। তখন আমরা জানতাম না তো কে কি, কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক। কিন্তু তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে। আমার বললো সব জায়গায় লোক লাগাই দেন, কেউ যেন কোনো রকম ক্ষতি করতে চেষ্টা না করে। হয় না ইনশাল্লাহ।